ইসরায়েলি গোয়েন্দা সংস্থা পাকিস্তানের সেনাপ্রধানকে শেষ করার ছক কষেছিল, আর তার জবাবে পাকিস্তান সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পর্দার আড়ালে ঠিক কি ঘটছে যে ট্রাম্পও এখন নেতানিয়াহুর ওপর ক্ষেপে গেছেন? জানতে আজকের বিশ্লেষণটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরুতে আমি দুই ধরনের দর্শককে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। প্রথমত, যারা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ফার্স্ট কমেন্ট করেন, সম্পূর্ণ ভিডিও দেখার আগেই যারা নিজেদের সমর্থন আমাদের জানান, ধন্যবাদ আপনাদের। আর দ্বিতীয়ত, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কাতার, আমেরিকা, নিউজিল্যান্ড, ইউকে, যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং নিয়মিত আমাদের সব ভিডিও দেখছেন, আপনাদের এই ভালোবাসাই আমাদের আসল শক্তি এবং সাহস যোগায়, যার ফলে আমরা সত্য তুলে ধরতে পারি। আজ কাতার এবং ইরানের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ নিয়ে কথা বলবো, যা মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ বদলে দিচ্ছে। সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে এক সাক্ষাৎকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার এই বক্তব্য হুবহু গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানে বসে বলেছিলেন। পেজেশকিয়ান পশ্চিম এশিয়ার দেশগুলোকে একত্রিত হয়ে একটি নিরাপত্তা জোট গঠন করার আহ্বান জানিয়েছিলেন। সেই তালিকায় তিনি সৌদি আরব, কাতার, মিশর এবং তুরস্কের নাম দিয়েছিলেন। তবে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা ইউএই বলি, বাহরাইন বা কুয়েতের মতো দেশের নাম কিন্তু নেননি, যারা আব্রাহাম আকর্ডের মাধ্যমে ইসরায়েলের খুব কাছাকাছি চলে গেছে। কাতারের প্রধানমন্ত্রী এখন স্পষ্ট করেছেন, ইরানকে অন্তর্ভুক্ত করে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো একটি নতুন নিরাপত্তা মডেল তৈরির বিষয়ে আলোচনা করছে। কাতার, ওমান, ইরান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো যদি একজোট হয়, তবে তা বিশ্ব রাজনীতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে, আর সঙ্গে তো পাকিস্তান থাকবেই। কাতারের প্রধানমন্ত্রী নিজেই এর কারণ ব্যাখ্যা করে বলেছেন, উপসাগরীয় দেশগুলো মধ্যপ্রাচ্যে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতা নিচের চোখে দেখেছে 40 দিনের যুদ্ধে। ইরানের শক্তিশালী ড্রোন ও প্রযুক্তির আঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ করার মতো পদক্ষেপগুলোকে ওয়াশিংটন কোনোভাবেই ঠেকাতেই পারেনি, বরঞ্চ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যে বেসগুলো ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমেরিকার ওপর এই অকার্যকর নির্ভরশীলতার কারণে এখন একটি বিকল্প বা সমান্তরাল নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে, যেখানে ইরান একটি প্রধান অংশীদার হিসাবে থাকবে। অনেকে বলছে ইরান লিড দিবে। যে ইরানকে এতদিন আমেরিকার চাপে বাকি আরব দেশগুলো দূরে সরিয়ে রেখেছিল, এখন পরিস্থিতি বদলে যাওয়ায় সে ইরানের সাথে জোট গড়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। চলমান এই সংঘাতের সবচেয়ে বড় প্রাপ্তি হলো ইরানের ভূ রাজনৈতিক জয়। যে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে নিজের পণ্য বিক্রি করতে পারত না বা বাইরের জিনিস কিনতে পারত না, তারা এখন কেবল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে না, বরং প্রতিবেশীদের সাথে নিয়ে একটি শক্তিশালী নিরাপত্তা জোটে নেতৃত্ব দিচ্ছে। কারণ আপনারা জানেন, ইরানের উপর থেকে তেল বিক্রি নিষেধাজ্ঞা উঠে গিয়েছে 60 দিনের জন্য, এবং প্রথম দিনে কয়েক লক্ষ ব্যারেল ইরানের বাইরে পাঠিয়েছে, ইউরোপ কান্ট্রিতে পাঠিয়েছে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে পাঠিয়েছে, আফ্রিকা পাঠিয়েছে, এশিয়ায় পাঠিয়েছে। তার মানে বুঝেন, এই 60টা দিন যদি সব ঠিকঠাক থাকে, ইরান কোন পর্যায়ে চলে যাবে। আর অন্যদিকে ইসরায়েলের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। বেঞ্জামিন নেতানিয়াহু যতই বড় বড় দাবি করুক না কেন, আমেরিকার আপত্তি সত্ত্বেও তিনি রাফায় হামলা চালিয়েছিলেন। বাস্তবে এই হামলার মাধ্যমে বাড়িঘর ধ্বংস করা ছাড়া ইসরায়েল কিছুই অর্জন করতে পারেনি। উল্টো গোটা বিশ্বে ইসরায়েল চরমভাবে অপমানিত ও একা হয়ে পড়েছে, যা দেশটির জন্য এক দীর্ঘমেয়াদী সংকট তৈরি করছে। আমেরিকার ভেতরের রাজনীতিতেও এক বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি মার্কিন ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে মামদারি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে ইসরায়েলপন্থী প্রার্থীরা কোটি কোটি ডলার খরচ করেও হেরে গেছেন। এখন ডোনাল্ড ট্রাম্পের সুরও বদলে গেছে, কারণ তিনি ব্যবসায়ী, তিনি জানেন তিনি কোন দিকে যাবেন। মার্কিন মিডিয়ায় খবর ছড়াচ্ছে, ট্রাম্প নেতানিয়াহুকে তীব্র ভাষায় তিরস্কার করেছেন এবং বলেছেন যে বিশ্বের সমস্ত ইহুদি তার উপর বিরক্ত। মার্কিন প্রশাসন এখন ইসরায়েলের বিরোধীদের সাথে যোগাযোগ রাখছে, যাতে আগামী নির্বাচনে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা যায়। তার মানে সেখানেও রেজিম চেঞ্জ।
লেবানন সীমান্তেও নেতানিয়াহু এখন সম্পূর্ণ অসহায়। বৈরুতের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান মহড়া দিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করলেও তারা সরাসরি বড় কোনো হামলা করতে ভয় পাচ্ছে, কারণ তারা ভালো করেই জানে যে এবার লেবাননের প্রতিরোধ যোদ্ধারা বা ইরান পাল্টা আঘাত করলে আমেরিকা তাদের বাঁচাতে এগিয়ে আসবে না। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এখন একটি নতুন তথ্য ছড়াচ্ছে। কাতার নাকি বহু বছর ধরে ইরানকে রকেট ফুয়েল ও ড্রোনের যন্ত্রাংশ দিয়ে সাহায্য করছে, অথচ যে ইরানের ড্রোনে কাতারের নিজস্ব গ্যাস উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে কাতার ইরানকে সাহায্য করছে, এমন দাবি হাস্যকর। এটি আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করার এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে কালিমালুপ্তি করার একটি অপচেষ্টা মাত্র। ইউরোপীয় দেশগুলোর দ্বিমুখী নীতিও এখন প্রকাশ পেয়ে যাচ্ছে। ইরান সম্প্রতি রোমানিয়া এবং ইতালির কাছে সরাসরি জানতে চেয়েছে কেন তারা আমেরিকার যুদ্ধ বিমানগুলোকে নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করতে দিল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জনসম্মুখে ইসরায়েলের বিরুদ্ধে বড় বড় কথা বললেও পর্দার আড়ালে তার দেশ এবং রোমানিয়া আমেরিকাকে এই যুদ্ধে পরোক্ষভাবে সাহায্য করেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে এই দেশগুলোর সাথে তাদের কোনো শত্রুতা ছিল না, তবুও তারা কেন আমেরিকার সহযোগী হলো। অন্যদিকে স্পেনের মতো খুব কম দেশই ছিল যারা আমেরিকার কোনো ধরনের মিলিটারি সাহায্য করতে সরাসরি অস্বীকার করেছিল। যুদ্ধে ইরান যদি হেরে যেত তবে সবাই লুটে পুটে অংশ নিত, কিন্তু ইরান টিকে যাওয়ায় এখন সবাই তার সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ার চেষ্টা করছে। কারণ সবসময় ভাবা হতো, বিশ্লেষকরাও বলতেন, বিশেষ করে ইরানে বলতো, ইউরোপিয়ানদের এত অস্ত্র এত কিছু থাকা সত্ত্বেও তাদের মেরুদণ্ড নেই, তারা ঝুঁকে চলে আমেরিকার সামনে এভাবে। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে একটি চাঞ্চল্যকর খবর এসেছে। সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনি সহ পুরো পাকিস্তানি প্রতিনিধি দলকে শেষ করার পরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। পাকিস্তান এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিলে সেই গোয়েন্দা সংস্থাটি তাদের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হয়। খবরটি কতটা সত্য তা নিশ্চিত না হলেও এই গোয়েন্দা সংস্থার উগ্র মানসিকতার সাথে এটি একেবারে যায়। এদিকে ইসরায়েলি মন্ত্রী আমচাই চিকলি দাবি করেছেন ইরানের চেয়ে এখন তুরস্ক ও সিরিয়া তাদের জন্য বেশি বিপজ্জনক। অন্যদিকে ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে নিজের বন্ধু আখ্যা দিয়ে জানিয়েছিলেন এরদোয়ানের কারণে তুরস্ক ইসরায়েলের উপর সরাসরি হামলা করেনি। উপরন্তু ট্রাম্প ন্যাটো বৈঠকের উছিলায় তুরস্ককে F-35 যুদ্ধবিমান এবং F-10 জেট ইঞ্জিন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, যা ইসরায়েলের জন্য চরম উদ্বেগের কারণ হতে পারে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও স্পষ্ট করে বলেছেন ইসরায়েলের শান্তিকে ঘৃণা করে। বিগত কিছুদিনে ইসরায়েলি নেতাদের বক্তব্যে প্রমাণিত হয়েছে যে তারা কোনো দায়িত্বশীল রাষ্ট্র নয়, বরং একটি অনিয়ন্ত্রিত ও উগ্রপন্থী দল। এরদোগান অত্যন্ত চালাকির সাথে ফিলিস্তিন যুদ্ধের সময় ইসরায়েলের তেল সরবরাহ সচল রাখলেও ইরানের সাথে সংঘাতের সময় নিজেদের মাটি ব্যবহার করতে দেননি এবং এখন সৌদি আরব ও মিশরের সাথে নিরাপত্তা জোট গঠনে আলোচনা চালাচ্ছেন এবং প্রয়োজনে তারা ইরানের নেতৃত্বও মেনে নেবেন। সব মিলে মধ্যপ্রাচ্য তথা আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েল এখন সম্পূর্ণ একঘরে ও কোণঠাসা হয়ে পড়েছে। এই যুদ্ধের প্রকৃত ফলাফল এখনই হয়তো পুরোপুরি দৃশ্যমান নয়, তবে আগামী 6 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল ও অত্যন্ত আকর্ষণীয় পরিবর্তন আসতে চলেছে, যা বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেবে। অবশেষে বলা যায় মধ্যপ্রাচ্যের চিরচেনা ভূ রাজনীতির সমীকরণ এখন সম্পূর্ণ উল্টে গেছে। ওয়াশিংটনের উপর অন্ধ নির্ভরতা কাটিয়ে মুসলিম বিশ্বের পরাশক্তিগুলো যখন এক ছাতার নিচে আসার প্রস্তুতি নিচ্ছে, তখন ইসরায়েল আজ বিশ্বমঞ্চে একঘরে এবং চরম দেউলিয়া। একদিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর পায়ের তলার মাটি সরে যাওয়া, অন্যদিকে পাকিস্তান ও তুরস্কের মতো শক্তিশালী সামরিক শক্তির অনমনীয় অবস্থান প্রমাণ করে সামনের দিনগুলোতে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ আর একক কোনো শক্তির হাতে থাকছে না। আগামী 6 মাস মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত ক্রুশিয়াল এবং এই ক্ষমতার ভারসাম্য বদলের খেলায় শেষ পর্যন্ত কার জয় সেটাই এখন দেখার বিষয়। আমরাও সেটার জন্য তাকিয়ে আছি। কাজল হায়দার, খবর সংযোগ।